আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। তৌহিদ জনতা পরিচয়ে মাঠে নেমে সরকার ও রাষ্ট্রকে চাপে ফেলার চেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান। শরিকদের আসন বণ্টন নিয়ে বিএনপির নতুন কৌশল, তারেক রহমানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় মিত্রজোট। আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে, আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল। দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার অবস্থান আর নেই, এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জামায়াত ও আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম সচিব সংগঠক সৈয়দ ইমরান সালে প্রিং। প্রতারণার সুযোগের কারণে বাতিল হয়েছে দাড়িপাল্লা, আমজনতার তারেক রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। তৌহিদ জনতা পরিচয়ে মাঠে নেমে সরকার ও রাষ্ট্রকে চাপে ফেলার চেষ্টা, রাজনৈতিক বিশ্লেষক জাহিরুর রহমান। বাংলাদেশের সাম্প্রতিক সময়ে বাউল শিল্পীদের ওপর হামলা, পালাগান বন্ধের প্রচেষ্টা, মাজার ভাঙা ও ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার, এইসব মিলিয়ে এক ধরনের চরমপন্থী পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহিদুর রহমান। তিনি অভিযোগ করেন, এই পরিস্থিতিতে সক্রিয় কিছু গোষ্ঠী নিজেদের তৌহিদ জনতা পরিচয়ে মাঠে নেমে সরকার ও রাষ্ট্র চাপে ফেলতে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে, যা শেষ পর্যন্ত শেখ হাসিনা ও ভারতের পূর্বের ন্যারেটিভকেই শক্তিশালী করছে বলে মনে করেন তিনি। এই রাজনৈতিক বিশ্লেষকের মতে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে গ্রেপ্তার এবং তার জামিন শুনানির দিন আদালতপাড়ায় বাউল সমর্থকদের ওপর তৌহিদ জনতার হামলা ছিল পূর্ব প্রকল্পিত। সেখানে বাউলদের পুকুরে ফেলে দেওয়া, পিটিয়ে জখম করা এবং বাউল জবাই করো এ ধরনের স্লোগান দেওয়া শুধু উদ্বেগের নয়, বরং এই গোষ্ঠীর প্রকৃত উদ্দেশ্যকে স্পষ্ট করে তোলে। তিনি দাবি করেন, শেখ হাসিনা শাসনামলে ধর্মীয় চরমপন্থা দমনের নামে ভিন্ন মতাবলম্বীদের টার্গেট করার যে নীতি ছিল, ভারত আন্তর্জাতিক পরিসরে সেই ন্যারেটিভকে শক্তিশালী করেছিল। এখন একই ন্যারেটিভকে কারা বা কেন পুনর্জীবিত করছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা আজ ধর্ম পরিচয়ে হামলা হুমকি দিচ্ছে, তারা হয় বুঝে অথবা না বুঝে হাসিনা ভারতের কথিত অবস্থানকে বৈধতা দিচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি আরও উল্লেখ করেন, পুরো ঘটনাটি সরকারের ব্যর্থতা হিসাবেই দেখা হচ্ছে। সরকারের নির্বিকার ভূমিকা রাষ্ট্রের চরমপন্থার বিকাশের সুযোগ করে দিচ্ছে। বাউলদের উপর হামলার সময় পুলিশের নিষ্ক্রিয়তা এবং মাজার ভাঙার ধারাবাহিকতা, এই সব কিছু ইঙ্গিত করে যে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না কিংবা করতে চাইছে না। তার মতে এই সংঘটিত উত্থানে একটি বড় রাজনৈতিক খেলার অংশ। যদি ভবিষ্যতে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়, তাহলে তার দায় বর্তমান সরকারকেই বহন করতে হবে। তিনি সতর্ক করে বলেন, একবার বোতল থেকে জিন বেরিয়ে গেলে তাকে ফেরত ঢোকানো অত্যন্ত কঠিন। ভবিষ্যতে নির্বাচিত সরকারকে চরম কঠোর হতে হবে, নয়তো এই উগ্রতা আরও গভীর সংকট তৈরি করবে। তিনি মনে করেন, সত্যিকারের তৌহিদি জনতা কখনো সহিংসতা বা মানুষ মারার পক্ষে থাকতে পারে না। তাই যারা আজ বাউল বা ভিন্ন মতের মানুষের উপর হামলা চালাচ্ছে, তারা ধর্মের অপব্যবহারকারীর রাজনৈতিক শক্তি ছাড়া আর কিছুই নয়। শরিকদের আসন বণ্টন নিয়ে বিএনপির নতুন কৌশল, তারেক রহমানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় মিত্রজোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে 227টি আসনে দলের সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হলেও এখনও পর্যন্ত জোটের মনোনয়ন নিশ্চিত করেনি বিএনপি। এই নিয়ে জোটে শরিকদের মধ্যে দ্বিধা কাটছে না। তারা ইতিমধ্যে বিএনপির মহাসচিব সহ দলটির দায়িত্বশীল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিএনপি থেকে বলা হয়েছে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শীঘ্রই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে মিত্ররা এখন তারেক রহমানের সঙ্গে বৈঠকের অপেক্ষায় রয়েছেন। বিএনপি সূত্রে জানা গেছে, দ্রুতই এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এরপর শরিকরা কে কোন আসন থেকে নির্বাচন করবেন, বিএনপির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। তবে এবার আসন বণ্টন নিয়ে ভিন্ন চিন্তা করছে বিএনপি। এক্ষেত্রে মিত্রদের আসন বণ্টন সীমিত করে তাদের সংসদের উচ্চকক্ষ বা ক্ষমতায় গেলে অন্যভাবে মূল্যায়ন করা হতে পারে। গত নভেম্বর মাসে 30 তারিখে 300 আসনের মধ্যে 227টি আসনে দলের সম্ভাব্য
সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করে বিএনপি। এখন বাকি 63 আসন ফাঁকা রাখা হয়েছে। এখানে দলীয় প্রার্থিতার পাশাপাশি জোটের জন্য আসন রেখেছে বিএনপি, কিন্তু প্রায় 1 মাস হতেও চলল ফাঁকা এসব আসনে কারো নাম ঘোষণা করা হয়নি। যদিও বিএনপির পক্ষ থেকে আগে ইঙ্গিত দেওয়া হয়েছিল যে চলতি নভেম্বর মাসের মধ্যে ফাঁকা এসব আসনে কারা সম্ভাব্য প্রার্থী হবেন তা জানিয়ে দেওয়া হতে পারে। জোট শরিকরা আশা করছেন তারেক রহমানের সঙ্গে বৈঠকে তাদের প্রত্যাশিত আসন নিয়ে একটি চূড়ান্ত সমাধান আসবে, যা এই নির্বাচনকে সামনে রেখে তাদের প্রস্তুতিকে আরও বেগবান করবে। আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমবে আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল। আইন উপদেষ্টা ডাক্তার আসিফ নজরুল জানিয়েছেন, সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে আরও অনেক সংস্কার রয়েছে। তিনি বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়েই 21টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগে যে সংস্কার করা হয়েছে তাতে আগামী 5 বছরে মামলার সংখ্যা 50% কমে আসবে। ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে তিনি কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, সংস্কার অবশ্যই বাস্তবমুখী হতে হবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলা হয় কিনা সেই দিকটিও গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বিচার বিভাগের এই সংস্কার দেশের বিচার প্রক্রিয়াকে গতিশীল করতে এবং সাধারণ মানুষের হয়রানি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টা ডাক, টেলিকম, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। নতুন পারিবারিক আদালতের উদ্বোধন বিচারিক প্রক্রিয়াকে আরও সহজ ও দ্রুত করবে বলেও তিনি মন্তব্য করেন। দলের নাম বা প্রতীক দেখে ভোট দেওয়ার অবস্থান আর নেই এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। যারা পুরনো রাজনীতি সংস্কৃতির ওপর আস্থা রেখে মনে করছেন শুধু নির্বাচনের কয়েকদিন আগেই মাঠে গিয়ে জয়ী হবেন, তাদের সময় থাকতে মাঠে গিয়ে জনগণের কথা শোনার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি অন্য রাজনৈতিক দলগুলোকে জনমতের ভাবনা বোঝার চেষ্টা করারও পরামর্শ দেন। এনসিপির এই সংগঠক বলেন, বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো যে পুরনো ধারায় মাঠ পর্যায়ে সমীকরণ তৈরি করত এবং মানুষ যে দলের নাম বা প্রতীক দেখে ভোট দিত, মাঠ পর্যায়ে এখন সেই অবস্থান আর নেই। সার্জিস আলম সতর্ক করে দেন, অনেক স্থানীয় পর্যায়ে নেতাকর্মী কোনো একটি জেলায় 5 জন বা 10 জন মিলে এমন কিছু কার্যক্রম চালাচ্ছে, যার ফলে সাধারণ মানুষ হয়রানির শিকার হচ্ছে এবং শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে। এই অবস্থা পাশ কাটিয়ে নির্বাচনের কয়েকদিন আগে মাঠে গিয়ে ভোট পেয়ে জয়ী হওয়ার কোনো সম্ভাবনা নেই। এনসিপির এই নেতা বলেন, তারা প্রত্যাশা করছেন যে আগামীতে মানুষ বয়স, প্রতীক বা পুরনো দলের প্রতি অনুগত্যের বাঁধন থেকে বেরিয়ে এসে সঠিক প্রার্থীকে বিজয়ী করবে। সংগঠন প্রসঙ্গে সাজিদ জানান, জাতীয় নাগরিক পার্টি সংগঠন টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রতিটি জেলায় আহ্বায়ক কমিটি গঠনের কাজ চলছে। উত্তরাঞ্চলের 32টি জেলার মধ্যে 20টিতে ইতিমধ্যে কমিটি গঠন হয়েছে। তিনি আশা করছেন ডিসেম্বরের মধ্যে দেশের প্রতিটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি কার্যকর হবে। তিনি আরও যোগ করেন, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান নেওয়া এবং সংসদে জনগণের কার্যকর প্রতিনিধিত্ব করার জন্য এনসিপি সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করা তাদের প্রধান অগ্রাধিকার। জামাত ও আওয়ামী লীগ মুদ্রার অ্যাপিটপিট বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম সচিব সংগঠক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, আওয়ামী লীগের মতো জামাত ও প্রশাসনকে কবজা করে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্নে বিভোর। আওয়ামী লীগ আমলের গুম খুন মোকাবেলা করে নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করা জনগণ জামায়াতের ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার খায়েশ মিটিয়ে দেবে। ইমরান সালেহ প্রিন্স বলেন, জামাত প্রথমে পিআর, গণভোট সহ নিত্য নতুন অবাস্তব দাবি তুলে রাজপথে নৈরাজ্য সৃষ্টি করে ফেব্রুয়ারি নির্বাচনকে বিলম্বিত করার অপচেষ্টা করেছে। সেই অপচেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন তারা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ষড়যন্ত্র করছে। জনগণকে জামাতের এই গুপ্ত ও বর্ণচোরান রাজনীতি সম্পর্কে সতর্ক থাকতে আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা দেশকে মগের মূল্যক বানাতে চায়। জনগণের ভোটে জামাত কখনোই নির্বাচিত হতে পারবে না। এজন্য তারা নির্বাচন চায় না, ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। জনগণের সচেতনতা ও নিরপেক্ষ নির্বাচন তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। প্রতারণা সুযোগের কারণে বাতিল হয়েছে দাঁড়িপাল্লা। আমজনতার তারেক রহমান, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও আমজনতার দলের সম্পাদক সচিব মোহাম্মদ তারেক রহমান সম্প্রতি জানিয়েছেন, দাঁড়িপাল্লা ব্যবস্থার ব্যবহার বন্ধ হওয়ার প্রধান কারণ হল প্রতারণা সুযোগ। তিনি মন্তব্য করেন, দাঁড়িপাল্লা ব্যবহারে এমন সুযোগ থাকে যা দিয়ে প্রতারণা, চুরি বা জালিয়াতি করা যায়, তাই এখন এটি আর ব্যবহার হয় না। তারেক রহমান একটি ভিডিও বার্তায় বলেন, ধরে নিন আপনি কোনো মাংসের দোকানে গেছেন, সেখানে যদি মাপের জন্য দাঁড়িপাল্লা ব্যবহার করা হয় তাহলে আপনি সেখানে মাংস কিনতে চাইবেন না। একইভাবে সবজির দোকানে এই পদ্ধতি ব্যবহার হলে সেখান থেকেও কেনা
কেনাকাটা করা যায় না, কারণ এতে সহজে প্রতারণার সুযোগ তৈরি হয়। তিনি আরও বলেন, কিছু মানুষ মনে করে আল্লাহ যে সিদ্ধান্ত নিয়েছে জামাত ক্ষমতায় আসবে, তবে বাস্তবে জনগণ এমন ধারণা মেনে নেয়নি। পাশাপাশি প্রশাসন ও পুলিশও কেবল তাদের কথায় চলতে পারে না। তারিক বলেন, এ ধরনের আচরণ অতিমাত্রা আত্মবিশ্বাসীপূর্ণ এবং অযৌক্তিক। তিনি উল্লেখ করেন, এমন পরিস্থিতিতে মামলা দেওয়া বা নেওয়ার কথাও কিছু মানুষ উত্থাপন করেছে, যা ঠিক নয়। দাড়িপাল্লার ব্যবহার বন্ধ হওয়া পুরোপুরি জনগণ এবং প্রশাসনের স্বার্থেই হয়েছে বলে তিনি জানান। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।